সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানি গত ৭ ডিসেম্বর রবিবার নির্বাচন কমিশন তারা নির্বাচন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল, যে বৈঠকে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। যেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি যেভাবে বলছেন, তার প্রদত্ত তথ্যগুলির মধ্যে একটি তথ্য আমরা যথেষ্ট আশ্চর্য হয়েছি, এবং এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রেক্ষাপট কি তা নিয়ে আমরা তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য না পেলেও নানা তথ্য নিয়ে আমরা একটা বিশ্লেষণ করতে পারি কি কারণে আমরা আশ্চর্য হলাম। সানাউল্লাহ সাহেব যেভাবে বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন জানিয়েছে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হবে না। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হবে শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে। এই সিদ্ধান্ত কেন গ্রহণ করা হলো? এটির একটি জবাব হলো, ইতিমধ্যে একটি ব্যাংক, দুটি ব্যাংক বলা সঙ্গত হবে, ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, এবং এদের সাথে অ্যালাইন আরও দুটি প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, এদের কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য গত 23 অক্টোবর ইসির সঙ্গে একটি বৈঠক করে বিএনপির পক্ষ থেকে একটি আহ্বান করা হয়েছিল। তারা বলেছিলেন যে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তারা একটি বিশেষ রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত, ফলে নির্বাচনী দায়িত্বে তাদের আচরণ পক্ষপাত দুষ্ট হতে পারে। এই আশঙ্কা থেকেই তারা মূলত ইলেকশন কমিশনে এই আবেদনটি করেছিলেন। এর প্রেক্ষিতে জামাত ইসলামী চট করে এই বিষয়ের আবার তীব্র প্রতিবাদ করেছিলেন। তারা বিএনপির এই ধরনের আহ্বানকে অত্যন্ত অনভিপ্রেত দাবি করে তাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার যেভাবে বলছেন, বিএনপির এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, 23 অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের প্রতি যেভাবে ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন তা উদ্বেগজনক। এর পিছনে কোনো যৌক্তিক কারণ নেই। গোলাম পরোয়ার এই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গেয়েছেন এভাবে যে ওই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণীর মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে ভিত্তিহীন অভিযোগ যদি তোলে, তবে তা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারে বলে মিয়া গোলাম পরোয়ার আশঙ্কা প্রকাশ করেন। গোলাম পরোয়ার সাহেব যেটি বলছেন সেটি আমলে নেওয়ার খুব বেশি সুযোগ নেই। তিনি বিএনপির যে আশঙ্কা তার জবাবে যে সমস্ত কথা বলেছেন, এই সমস্ত কথাগুলো অসার এবং তথ্যভিত্তিক নয়। বাংলাদেশের মানুষ তো অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে সদ্য পদার্পণ করেছেন এমন নয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবির এই রাজনীতির ব্যাকগ্রাউন্ড না থাকলে কিংবা জামাত ইসলামের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া হয়, এই কথা যদি গোলাম পরোয়ার সাহেব দাবি করেন, সেটি দারুণভাবে সত্যের অপলাপ হবে। ফলে রাজনৈতিক কর্মী হিসাবে জামাতের প্রতি তাদের নেতাকর্মীরা যে পরিমাণ কমিটেড, তারা নির্বাচনে এই কাজে নিয়োজিত হলে রাষ্ট্র এবং নির্বাচন কমিশনের স্বার্থের থেকে তাদের দলীয় স্বার্থ বেশি দেখতে পারেন, এই সন্দেহ করা কোনো কারণেই অযৌক্তিক নয়। এবং এই যে উত্থাপিত অভিযোগ, এটি যে কতটা ন্যায়সঙ্গত, বিএনপির যে অভিযোগ যে তাদেরকে এই দায়িত্ব না দেওয়ার জন্য যে আবেদন, সেটি অত্যন্ত ন্যায়সঙ্গত তা প্রমাণিত হয়েছে সম্প্রতি একজন ডাকসাইটের সাংবাদিক, আলোচিত সাংবাদিক জুলকারনাইন সাহেব, তিনি জামাত ইসলামীর একজন নেতা এবং ইসলামী ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার মধ্যে এবং তাদের একটি অনলাইন বৈঠক, তার একটি ভিডিও ক্লিপ তিনি তার ফেসবুক আইডিতে শেয়ার করে তিনি যা লিখেছেন আমি একটু পড়ে শোনাই। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল জলিল এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং
ইসলামী ব্যাংকের বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যকার ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে ডিউটি বিষয়ক আলোচনার কিছু অংশ হাতে এসেছে। জনগুরুত্ব বিবেচনায় তা প্রচার করা হলো। এই ভিডিও ক্লিপটা আমার ধারণা আপনারা অনেকেই দেখেছেন, যেখানে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক আব্দুল জলিল তার সঙ্গে ডক্টর মাসুদের যে কথোপকথন, তার মধ্যে নির্বাচনী কার্যে নিয়োজিত সম্ভাব্য কর্মকর্তা কর্মচারীরা, তারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার যে দায়িত্বেই থাকুন, তারা কিভাবে ভেতরে এবং বাইরে দলের পক্ষে নিয়ন্ত্রণ নিতে পারেন, কিভাবে তারা দায়িত্ব পালন করতে পারেন, সেগুলো নিয়ে তারা এক ধরনের কথা বলছেন। এটি এক ধরনের কুকর্মের ষড়যন্ত্র, নির্বাচনকে ম্যানিপুলেটেড করা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা ষড়যন্ত্র, এমনটি বিবেচনা করা যায়। এবং এই ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে সম্ভবত গত 3 তারিখে। এ পর্যন্ত জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটি ডিনাই করা হয়নি, অথবা এই সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা প্রদান করেননি। তারা হয়তো সহজেই এই ব্যাখ্যা করবেন কিনা জানি না, এরকম তো করতেই পারেন যেটি এআই দিয়ে বানানো কিংবা সুপার এডিটেড বলতে পারেন, কিন্তু তারা বলেননি। অর্থাৎ এই না বলার অর্থ হলো এই অভিযোগটি নিয়ে তাদের বলার মতো সম্ভবত কিছু নেই। এই অভিযোগটি সত্য কি মিথ্যা তা নিরূপণের জন্য আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করব এই ভিডিও ক্লিপটি সংগ্রহ করে এটির ফরেনসিক করা হোক। ফরেনসিক করে যদি এই বিষয়ে সত্যতা পাওয়া যায় এবং এটি যদি সত্যই নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে ইসলামী ব্যাংক বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ওই ভার্চুয়াল বৈঠকে যে ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর উপস্থিত, তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করাটা আবশ্যক। এই একই অপরাধে, এই একই চরিত্রের অন্যান্য আরো বেসরকারি ব্যাংকে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ তাদের সম্পর্কে, এটি সম্ভবত ন্যায়সঙ্গত নয়। এটি এক ধরনের শাস্তিও বটে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের দায়িত্ব প্রাপ্তি, এটি যে কোনো কর্মকর্তাদের জন্য একটি সম্মানেরও ব্যাপার। তাহলে একের অপরাধে অন্যকে অসম্মানিত করার সুযোগও তো আমাদের থাকা উচিত নয়। এভাবেই আমি বিষয়টিকে ব্যাখ্যা করতে চাই। জামাত ইসলামীর রাজনৈতিক কর্মীদের বৈশিষ্ট্য সম্পর্কে যারা জানেন, তারা এইটা সন্দেহ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে যে তারা এই যে আগামী নির্বাচনটি যেটি নিয়ে স্বপ্ন দেখেন প্রধান উপদেষ্টা, যেটি ইতিহাসের সেরা নির্বাচন হবে, নির্বাচন কমিশন তাদের কমিটমেন্ট বারবার শো করছেন যে তারা এই নির্বাচনটি সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে এবং গ্রহণযোগ্য মাত্রায় তারা সম্পন্ন করতে চান। সেখানে যদি এই রাজনৈতিক দল, নানা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনে দায়িত্ব পাওয়ার পূর্বান্নেই তারা এই ধরনের কথোপকথন বা ষড়যন্ত্রে তারা নিয়োজিত হয়ে থাকেন, তাদের সম্পর্কে সতর্ক হওয়া নিঃসন্দেহে নির্বাচন কমিশনের যথাযথ দায়িত্ব। এবং এই বিষয়গুলোতে আরো অনুসন্ধিৎসু রিপোর্ট করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু এই একটি ব্যাংক বা এইরকম 2-4টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বিশ্বাসযোগ্য অভিযোগ, তার প্রেক্ষিতে অন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব থেকে দূরে রাখা, এটি বোধহয় সেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতি এক ধরনের অসঙ্গত অন্যায় এটি আচরণ বলেই মনে করার যথেষ্ট সুযোগ আছে। আমাদের বিবেচনা করতে হবে যে আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো নির্বাচনের তুলনায় গুরুত্বপূর্ণ। আমরা জানি ইতিমধ্যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেহেতু এই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে, ফলে নির্বাচনে কর্মকাণ্ডে দক্ষতা, কাজের পরিধি, সময় এগুলো বেশি লাগবে। এবং ইতিমধ্যে ইলেকশন কমিশন তারা নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়েছে। আগে যেটি 8 ঘন্টা ছিল, এখন এটি 9 ঘন্টা হবে। অর্থাৎ আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ছিল ভোট গ্রহণের সময়, এখন এটি পরিবর্তিত হয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা 30 মিনিট থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত হবে। এবং এই 2টি ভোটে 2টি ব্যালট থাকবে, ফলে একটু সময় লাগবে, যার কারণে ভোট কেন্দ্রের সংখ্যা প্রয়োজনে বাড়ানো হতে পারে এমন সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। ভোট কক্ষ অর্থাৎ বুথের সংখ্যা বাড়বে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওই একই বৈঠকে। এমনকি একটি কক্ষে বা একটি বুথে গোপন ভোট দেওয়ার যে জায়গা, সেটি একাধিক করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। ফলে কর্মকর্তা কর্মচারীদের অন্যান্য যে কোনো নির্বাচন নয় অধিক দক্ষ হতে হবে, অধিক প্রম্প্ট হতে হবে এবং তাদের সার্ভিসটাও ক্ষেত্র বিশেষের পরিধি বাড়বে।
এবং সেক্ষেত্রে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, সরকারি, আধা সরকারি নানা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পলিস অফিসারের দায়িত্ব পাবেন আমরা জানি। কিন্তু আমরা জানি সরকারি, আধা সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীরা তাদের একটা গাছাড়া ভাব আছে, তারা দায়িত্বে কতটা দক্ষ, জনগণের সাথে ইন্টারেকশন নিয়ে তাদের দুর্বলতা আছে, অ্যাটেনশনে দুর্বলতা আছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা, বিশেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা, তারা 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা তারা ব্যাংকে সার্ভিস দেন এবং তারা অবিরত সার্ভিস দেন। তাদের সার্ভিসের দক্ষতা আছে, তাদের কাগজপত্র প্রস্তুত, তাদের লেখালেখি, নানা শ্রেণীর নানা বৈশিষ্ট্যের গ্রাহককে তারা সন্তুষ্ট করেই এই সার্ভিসটি তারা প্রতিযোগিতামূলকভাবে প্রদান করেন। ফলে তাদের সার্ভিসের দক্ষতা, সার্ভিসের পরিধি, তাদের চাপ নেওয়ার ক্ষমতা, এগুলো যে কোনো কর্মকর্তা কর্মচারীর চেয়ে একটু বেশি, এটি বলা বাহুল্য। ফলে সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা সঙ্গত হবে বলে মনে করি। কারণ কি, বাংলাদেশে আগামী নির্বাচন, আমরা তো বললাম যে ভোট কেন্দ্র, ভোট কক্ষ, বুথ, গোপন ভোটের জায়গা এগুলো বাড়বে। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তাতে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 42,761টি হবে ভোট কেন্দ্র, যেটি অন্যান্য বারের তুলনায় বেশি। এখানে ভোট কক্ষ হবে 2,44,649টি, অর্থাৎ বুথ। এবং আমরা জানি প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে প্রিসাইডিং অফিসার লাগবে। তাহলে আমাদের প্রিসাইডিং অফিসার লাগবে 42,761 জন। আমরা জানি প্রতিটি কক্ষের জন্য একজন করে সহকারী প্রিসাইডিং অফিসার লাগবে। তাহলে 2,44,649 জন লাগবে সহকারী প্রিসাইডিং অফিসার। এবং আমরা জানি প্রতিটি বুথের জন্য বা প্রতিটি কক্ষের জন্য অন্তত 2 জন করে পোলিং অফিসার লাগবে। তাহলে তার সংখ্যা দাঁড়াবে 4,89,298 জন। মোট হিসেব করে যদি আমি ভুল না করে থাকি 7,76,708 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তার প্রয়োজন হবে। এটি বিপুল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সোর্স হতে পারে বেসরকারি ব্যাংক খাত। সেই খাতটিকে উপেক্ষা করা, অবজ্ঞা করা এবং তার রিপ্লেসমেন্টে যারা আসবেন, এক্ষেত্রে সার্ভিসে দক্ষতার মান নিয়ে দুর্বলতা তৈরি হতে পারে। যদিও নির্বাচন কমিশন তারা কিছুদিনের মধ্যেই তাদের সম্ভাব্য এই ধরনের কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিবেন, নিবিড় প্রশিক্ষণ, তাদের দক্ষতা, তাদের দায়িত্ব, তাদের নিরপেক্ষতা, এগুলো তারা নিশ্চয়ই এসব সমস্ত বিষয়ে তারা দিবেন। এবং সেক্ষেত্রে এই যে সংখ্যাটি বললাম, এই সংখ্যার বাইরেও কেউ অসুস্থ হতে পারেন, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অন্য কোনো কারণে কেউ অপারগ হতে পারেন, ফলে স্ট্যান্ড বাই কর্মকর্তাও রাখতে হয় পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী। সেক্ষেত্রে আমরা জানি প্রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় 10 লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি এবং এটি কিছুদিনের মধ্যেই শুরু হবে এমনটি আমরা শুনেছি। ফলে এই 10 লাখ কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, যে ক্ষেত্রে রেডিমেড দক্ষতা সম্পন্ন এবং অপেক্ষাকৃত স্কিল্ড পারসন সেটি বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা থেকে নেওয়া যাবে, সেহেতু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বিশ্বাসযোগ্য অভিযোগ বা এই ধরনের অ্যালাইন অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বিশ্বাসযোগ্য অভিযোগ, তার প্রেক্ষিতে প্রমাণ সাপেক্ষে সেই ব্যাংকগুলোকে বাদ রেখে অন্যান্য বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে নিযুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করা, এটি আবারও বলছি আবশ্যক। একের অপরাধে বা 1-2 জনের অপরাধে বাকি একই চরিত্রের অন্যান্য যারা অপরাধ করেননি, যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ এটি ন্যায়সঙ্গত নয়, এমনটি আমরা বলতে পারি। ফলে নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনার দক্ষ কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেবেন। আমরা জানি বাংলাদেশের অনেক মানুষই, প্রায় সিংহভাগ মানুষই কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের দুর্বলতা থাকতে পারে, সকলে তো অ্যাটলিস্ট ভোট তো দিবেন। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট, নির্বাচন কমিশনের প্রতি কমিটমেন্ট, দীর্ঘদিনের ভোট বঞ্চিত জাতির প্রতি কমিটমেন্ট, এটি মাথায় রাখাটাই সঙ্গত। সেই ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে এই অপরাধপ্রবণ আচরণের অভিযোগ নাই, তাদেরকে অন্যের অপরাধপ্রবণ সন্দেহভাজন আচরণের প্রেক্ষিতে আমি বলবো শাস্তি দেওয়াই এটি ন্যায়সঙ্গত হবে না। এ পর্যন্তই, অনেক ধন্যবাদ।